অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৫১-৫২। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজায় জোরে জোরে শব্দ করলো, যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো সে খাবার পানি আনতে গেছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটলো। অন্তুর চেহারাটা ভেঙে গেছে, চোখের নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো, তবুও বিশেষ কথা হলো না। সবার সব কথা বুঝি ফুরিয়ে গেছে এই বাড়ির। তরু আসছে, টুকটাক কাজকাম করছে, তুলি মেয়েটাকে দেখাশোনা করছে। হামজা বেরিয়ে গেল। অন্তুর ধারণা হামদা সামনে সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরে কুটুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়ল। অনেকদিন পর বই খাতাগুলো নেড়েচেড়ে দেখল সে। একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসতো। অনেকক্ষণ চুপচাপ চেয়ে থেকে দেখত পড়তে থাকা অন্তুকে, ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না। তারপর ঝাপটাটা এলো কবে? অন্তু নিজের ভুলগুলো ভাবে এক মনে বসে। সে কথা বেশি বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবারটাকে তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে। মহানুভবতা নেই ভেতরে। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিকে ফিরে শুয়েছিল। তখন সকাল ৯টা। আব্বু জিজ্ঞেস করলো, এখন কি চাস অন্তু? ভুলগুলো শুধরাতে। কিভাবে? সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব কোনগুলো? সেই তো আমার সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা। তোর ছাড়া আর কারো জীবনে বাপ মরে না? তাদের জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই? ভাই মরে না? পরিবার ভাসে না? তারাও ভুল করে, তাই জীবন এমন? তাহলে তো সবই ভুলের দোষ, ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারল, তবুও তর্কে জড়াই। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরতে দিচ্ছ না কেন তুমি? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে হাসে। জয় আমিরের সাথে পাঙ্গা নিতে গেছিলাম, তারপর আরো কত নাটক করলাম, সব তো নিজের ন্যাকামিতে, তাই না আব্বু? তোমার ধিক্কার জানানোর নেই আমাকে। আমি কোনো পদক্ষেপে শান্তভাবে নিতে পারিনি। পরিস্থিতি খুব ভালো ছিল, আমার জন্য সুখকর। তবুও কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ ছাড়তে পারলাম না? আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজাদ সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন, তারপর চট করে হাসেন। নিজের ভেতরের সাথে খুব তর্ক তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থনও করে না, তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামাই, স্বীকারোক্তি করে। আমি কি কি করেছি জানো আব্বু? না, জানি না। শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু, কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না আমি কি কি করেছি। অনেক পাপ আর ভুল তো আব্বু, মেলাতে বেগ পাচ্ছি বড়। চেষ্টা কর দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান। কিচ্ছু করিসনি। জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেওয়ার। আমরা জীবনকে ভয় পাই, তবুও দোষারোপ তো করতে হবে। তখন হয়তো নিজের কর্মগুলোকে দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। আমি কি করব আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক। আমার মাথায় কিছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব? আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব? কিসে জড়িয়েছি? আমি তো কিচ্ছু না। আমি নিজেই গলা সমান ডুবে আছি আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে। আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটাই সে বুঝে নিক। আমি খাবো, ঘুরবো, ঘুমাবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর? অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলে, কোথায় যাব? জায়গা বা ঠাঁই তো নেই আব্বু। আমার যে আব্বু নেই, আমার একটা তুমি নেই আব্বু।
আমার কাছে আমার আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে। তারপর একদিন হুট করেই রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে যেখানকার চার দেওয়ালে বিষাক্ত কাঁটার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লে আঘাত অনিবার্য অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব। তোকে উকিল হতে হবে অন্তু। আরো স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবনে তোর আদায় করতে যা যা করতে হয় সব করবি। কি বললাম? সব। যেটা অযৌক্তিক হোক, অথবা অল্প পাপ, অথবা খাঁটি স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারিপাশে কি চলছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ। বল তোর ভুলগুলো কি কি? কি কি ভুলের জিম্মিদার ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তোরই তো। শুনি বল। সে তো অনেক। জয় আমিরকে ঘেন্না না করে সেই ভার্সিটিতে দেখা হবার প্রথম দিন মেনে নিলে আর কিচ্ছু হতো না। এরপর যা সব হয়েছে সেই সব হতো না। খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদৌলতে। হুম। আর? অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে। আব্বু, ব্যাপারটা অনেকটা প্রাইম প্যারাডিক্সের মতো। ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারাডিক্স হলো, ধরো তুমি যে কোনোভাবে অতীতে গিয়ে তোমার দাদাকে তার ছোটবেলায় খুন করে এলে। এখন এখানে অনেক কিন্তু রয়ে যাবে। তোমার দাদা যদি তার ছোট বয়সেই খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি। আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোথা থেকে? আর যদি তুমি জন্মেই না থাকো, তাহলে তোমার দাদাকে খুনটা করলো কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু। সমাজবিজ্ঞান? যেই সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি মৃত্যুর মতো ঘৃণা করি, সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আব্বু? সেই তুমি যাই বলো, বিষয়টা মিলল না। বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেই দিন জয় আমিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে আর এত সব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত যে একবার করতে পারে সে কি আর পরের বার মেনে নেয়? আজীবনেও মেনে নেয় না। তুমি বলতে পারো আব্বু? এখন বলছি। তাহলে তো হলোই। এ তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছিস কোনটাকে? ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস? দূরে যেতে। আমি আর নিতে পারছি না। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না আর নিজেকে টানতে। কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি অথবা দক্ষতা আমার নেই। আমি যা করি তাই ভুল হয়ে যায়। অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তা ভুল, যা ভুল তা আমি করব। আধ্যাত্মিকতা? হতে পারে। ওইসব মাথায় ঘুরছে আজকাল। এই ক্লান্তির শেষ দরকার বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিছু করিস না, সুযোগ বলবে। আর বাচ্চাগুলো? যেগুলোকে তুই ভুল বলছিস, এই ভাবনাগুলোই সেগুলো। অন্তু, তোকে এত প্রতিবাদী হতে হবে না। স্বার্থপর হ। লোকের বাহবা সহ জীবনে সব পাবে। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায়সারা কথা বলছো? জীবনটাই তো দায়সারাই অন্তু। চলছে না তবুও চালাও, পারছি না তবুও পেরে ওঠো। কোনো মতে কেটে গেলেই মৃত্যু। দায় সারাতে আমরা জীবনকে টানি, কোনো মতে শেষ দ্বারে পৌঁছে দিয়ে দায় সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বললেন, অন্তু। হুম আব্বু? তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না। আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না। তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যা আর যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকবে না। পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল। সবশেষে হতে পারিস
তুই ভুল অথবা ঠিক তাতে যায় আসে না। যা মন বলবে তাই করবি। পিছুটান নেই কোথাও। সবাই পিছুটান রাখলেও সবাই যে মায়ার গোলাম হয়ে পড়বে। মায়ার গোলামেরা অধম হয়। পরিবার পরিজন সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা অদামি অকর্ম। আব্বু আমি ভুল করেছি আর তার ফলে এইসব ঘটছে। কোনটা ভুল অন্তু? আর এইসব থেকে বাঁচতে কি করার ছিল? তুই ওই কবিতা পড়িসনি? এক লোক রাস্তায় বের হতো না গাড়ি চাপা পড়ার ভয়ে, নৌকা চড়তো না ডুবে মরার ভয়ে, ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ার ভয়ে। ওই জীবনযাপন করলে সব ঠিক থাকতো। জীবনের টানাপোড়েন আসবেই। তার শর্ত জন্মগ্রহণ করা। আর জন্মগ্রহণ করলে পর ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাববি না। আব্বু, গতকাল তুলি আপু বলেছিল জয় আমির আমার ঢাল। হুম, ঢাল। আগুনের তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়ে যায়। আমজাদ সাহেব বললেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসল। এইদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আব্বু। আমজাদ সাহেব সায় দেওয়া মুচকি হাসলেন। তাতে কি? জয় আমিরের ক্ষয়, তোর জয়। এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে। সবার ধ্বংস হতে হয়। আর এক এক ধ্বংসের মাঝে বৈপরীত্যের নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু তুমি বদলেছ। শতভাগ কথা তোমার নয়। তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজকে অন্তু অবাক হয়ে তাকাই। আসলেই তো। কার সাথে কথা বলছে সে? কেউ তো নেই। তবে কে? জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে। জয় লম্বা একটা সালাম দিল। সালামু আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসল। সালাম। বস। ভালো তো? বলেছি এই প্রশ্ন জয়কে করবেন না। যে সদা সর্বদা ভালো, মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা। ইটস ল অফ রিয়েলিটিভিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকব। তোর বউ আমাকে হাতে দিবি না, সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এইটা কি করলি বাপ? চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাতেও লুকায় না। হামজা বলল, স্পিকার লাউড কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরুর ধারণা কবে জানি এই লোকের নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বে। জয় মাথা নাড়ল। বোকা সাজবেন না পলাশ ভাই। আপনাকে বিশাল বেমানান লাগে। বউ তো আমি দেবই না। বউ হবার আগে দেয় নাই। এখন কেমনে কি? কাহিনী অন্যটা। বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই। ওটা আমি না চাইলেও হবে। আমার বউ যে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাঝার মাঝার। আমি আপনারে কইছিলাম ওর সাথে মিলে কোনোদিন আমাদের পিছনে লাগবেন না। তবুও আপনি বরাবর তাই করে আসছেন। আমি আপনারে কোনোদিন বিশ্বাস করি নাই যদিও, তবুও আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের বিটে করেছেন। যার ফকিরের সিন্নি খান সেই ফকিরেই চেনেন না? না। হইল মিয়া। মাঝার তো বাদামের খোসা। আপনাকে ব্যাকআপ দেই আমরা। তবুও ছলচাতুরি। আমি কিছু করিনি। মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদেরও ওরকম 2-4টি মিঠা ধমক দিতে দেখেছি। ও ব্যাপার না। ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ পায়নি ও জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এই একটা কথা বললেন? ইমেজ নষ্ট করা কথা। আমি জীবনে ভালো কাম করিনি। এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথাটা বললেন যেন রোজ ভালো কাম করি। আজ একটা খারাপ কাজ করছি। এটা হইল? না। আমি মরবো খুব তাড়াতাড়ি। তবু শুধরাবো না। নিজেকে কন্ট্রোল করব না। ছোট্ট জীবনে অত ভাবনা চিন্তা রাখি না। যখন যা মন চাই তাই করি। কল রাখেন। কল করে ফ্যার করার চেয়ে আমার পেছনে বাঁশ না কঞ্চি দেবেন, সেটা দেবেন কিভাবে, সেই সব পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাক ডাউন করার জন্য হতে পারে। এত উন্নত ডিভাইস তো কোনো এত এসবি ডিপার্টমেন্টেও নাই। ওর কাছে থাকলে কি? তা মানে বুঝছো? দিনাজপুরে নেই ও। আই গেস ঢাকাতে কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে।
কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেলল হামজা। একটাতেও মনের মতো কিছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট? এসব রাজধানীতে পাঠালে ওপর মহল মাজায় লাথি ছাড়া কিছু দেবে না। কল করে কাউকে ডেকে বসে রইল দুইজন চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজা ওপর মহলে দেশের ক্ষমতাসীন দলের কর্মকর্তারা, তারা অবিনিময় কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতি নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হয়। তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমন হয়, যে যতটা ভালো কাজ দেখাতে পারবে ক্ষমতা পাওয়ার ক্যান্ডিডেটদের মাঝে, তারাই অবশ্যই অগ্রগামী থাকবে। হামজা যা করেছে, যা করতে চাইছে, 2018 এর সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেহাত কম নয়। ডাউন পার্টি মাঝার, সে মানতে পারল না বিষয়টা। প্যাস লাগালো, কঠিন প্যাস। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারত, তা গত রাতে সম্ভব হয়েছে। মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ। নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না। শত্রুর শত্রু নিজের বন্ধু। মাঝার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তা লিক করত মাঝারের কাছে। মাঝার নিজের ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংসাপরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেওয়ার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টেশন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরমে পৌঁছেছিল। দিনের পর দিন দুই ভাই ছুটছে। শেষ অবধি বাচ্চাগুলো অসহায়ত্বের চিত্র, ভিডিও, বিবরণ তাদের সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইয়েরই ছুটে আসবে না, তা হয় নাকি? ধরা দিয়েছে। শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেওয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্পও পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবুও কোনো জবানবন্দি দেবেন না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে। খেতে পায়নি তাদের আমিররা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ জ্ঞান হারিয়ে। হ্যাংলা পাচ্চা চেহারার রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত থেকে মাথা নুয়ে সালাম ঠুকলো। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞেস করলো, কি অবস্থা? ভাই, পাথরের মতো মায়ের খাইতেছে, তবুও কথা কয় না। আমার কাছে আবার অজুর পানি চাইছে, ঈশার নামাজ পড়ব। জয় উঠল, এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকাই, একটু সাক্ষাৎ করে আসি, আর অজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন আর। করব না। রন্টু ডাকে, ভাই। আনমনে জবাব দেয় হামজা, ভাই একটা কথা কই। বল। আগে বহু তেমন কেস ছালটাইছি, একটু মারলে ওগরে ধর্ম টর্ম সব গৌরের ভিত্তে পালাই। এইরকম শক্ত যান দেখি নাই। ভাই, আমার কাছে আবার অজুর পানি চাই। একটু টু শব্দও করে না, ব্যথাও লাগে না মনে হয়। কেডা ভাই ওইডা? আগেও বহুত শিবিরে সাওয়ালরে খালাস করছি। ওরা মরার আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চায় নাই। আজকের বাকিগুলা ওই লোকের মতন না, অত শক্ত ছিল না। এইডা আলাদা। হামজা শান্ত চোখ তুলে তাকালে রন্টু ঢোক গিলল। ভয়ে আর কথা বলল না, চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। নিচতলার আঙিনায় পার্টির ছেলেদের আনাগোনা গম গম করে সারাক্ষণ। নিচে যেন বহুদিন ব্যাপী উৎসব চলে সারা বছর পটোয়ারির বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পটোয়ারির মৃত্যুর পর। একগাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেরিয়ে গেল সন্ধ্যার আগে। চারিদিকে ঝামেলা সামাল দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখল নিচের আঙিনার ভেতর বাড়ির পাহারাগুলো। ক্লাব ঘরে আগুন লাগার পর থেকে ওখানের আড্ডাটা তুলে এনে এখানে বসানো হয়েছে যেন। রাতের রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কত রকম ভাবনা মনে মনে খেলা করে যায়। জয় আমিরের ওপর কৃতজ্ঞ। জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞ সে। ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর, যেটা রোগ সারানোর সাথে সাথে এই শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজো করে মানবদেহ এবং বৃক্কের এক প্রকার স্থায়ী ক্ষতি সাধন করে চলমান হারে। জয় আমির দাহ্য রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু এইসব ভেবে হাসে।
রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আপনার রুম বহু দূরে, কানে কিছু আসে না না? হবে হয়তো, তাতে তো ভালো, কান ভালো আছে। আমার নেই, মানে আমার নেই এই কথাটা রিমি বলল। এখানে অন্তু আর রিমি কথোপকথন চলছে। ভেতরের ঘরে যে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, তার দাদা যে ছটফট করে, এইগুলো মানে এইগুলো নিয়ে কথাবার্তা চলছে, বুঝছো? ঘর পরিবর্তন করুন, মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু। আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে? কেন এসেছেন? চাবি এনেছি। ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন জায়গার চাবি জায়গায়। আপনি যাবেন না এখন বড় ঘরে? প্রশ্নই ওঠে না। আমি নিজের আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার ওপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে, রিমি ভাবতে পারেনি। আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার ওপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খেসারত গুনলাম? এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার? এই কথাটা রিমি বলল অন্তুকে। এবার অন্তু রিমির এই কথার উত্তরে বলছে, ভুলভাল শব্দ উচ্চারণ করছেন রিমি, ওটা আত্মমর্যাদাবোধ। কোনো প্রাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতাবোধ এক প্রকার আত্মগ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। এবার রিমি বলছে, ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন এইভাবে টর্চার করা হয়নি ওদের। এবার অন্তু বলছে, হয়নি, এখন হবে। খারাপ কি? তাতে আমারই বাকি। আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার। রিমি বলছে, আমি কিন্তু বারবার নাম উল্লেখ করছি যে কে বলল কথাটা। এটা যদি আমি না বলি তোমরা না বুঝতে পারবা না। এখানে তো লাইন বাই লাইন দেওয়া আছে। আমি দেখে দেখে পড়ছি, আমি বুঝতে পারছি। এখন তোমরা যদি না বুঝতে পারো তখন কিন্তু তোমাদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করবে। যাই হোক, আমি হয়তো গল্পের মধ্যে অনেক কথা বলি। এই কথাগুলা নিয়ে আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। হ্যাঁ, বেশি বুঝে ওভার রিঅ্যাক্ট করে, হ্যান-ত্যান। মেয়েরা নিজে খুব বেশি পটু মনে করে। তোমাদেরকে বলছি, যারা তোমরা আমাকে দেখতে পারো না, আমাকে তোমাদের ভালো লাগে না, তারা দয়া করে আমার ভিডিওগুলা দেখো না। কারণ আমি তো তোমাদেরকে হাত পা ধরে বাধ্য করছি না যে তোমরা আমার ভিডিও দেখো, ভিডিও দেখো। তোমরা নিজে থেকেই ভিডিওতে ক্লিক করছো এবং ভিডিও দেখছো। এখন তোমরা যদি ব্যাড কমেন্ট করো, সেখান থেকে আমার মনোবল নষ্ট হয়ে যায় এবং আমার ভিডিও করার মন মানসিকতা হারাই যায়। আমি আর ভিডিও করতে পারি না। বুঝছো? তাই তোমাদেরকে বলছি। এমন কেন করছেন? কেন? এত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আরমিন, আপনি সাহসী। আমি পারি না ওসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন। আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস? তাই তো? বাপ ভাই, ক্যারিয়ার, নতুন জীবন সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে, তাই তো? অথচ আপনারা চালাক। নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন। আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই। ড্যাম অন মি। এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথা, কাতরানি আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ি আরমিন। যান, বড় ঘরে একবার যান। সমস্ত ভার আমার। ওরা এখনো ব্যথায় ছটফট করে চিৎকার করছে। আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তুর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতেই পা টলছিল খুব। হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিম কোণের লোহার দরজার পাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে, কি করে সামাল দেবে সে? হাত খালি তার। সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার ওপর। দুজন কাতর হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু। তার পা উঠছিল না, তবুও হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারজন নতুন পুরুষ। দুজন পড়ে আছে, একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বুলাচ্ছে। রডের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে চামড়া। ত্বক বিদ্রাণী হয়ে মাংস থেতলে যাওয়ার স্থানে হাত বুলাচ্ছে। চতুর্থজন দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ বুজে বসে আছে। হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু।
পায়ে শিকলের বেড়ি আটকানো, তা তালাবদ্ধ লোহার বিমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল, মাথায় চওড়া ওড়নার প্রান্তটা আরেকটু টেনে দিল। সকলেই ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থজন বাইরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করছিল না যেন। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছো কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ। অন্তুর কাছে মিথ্যে ঠেকল। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামল, কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকল। সেই চোখ, রুমালে বাঁধা মুখোশের আড়ালে যেই চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জলজল করে জ্বলছিল সেই দিন, সেই চোখ জোড়াকে অন্তু ভুলবে কোনোদিন? চাপদাড়িতে প্রশস্ত মুখখানা স্লান সেই পুরুষের, পরনে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থানে ছেঁড়া, হাতের কালো বেল্টের ঘড়িটার কাজ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলের বেড়ি, স্থানটায় রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসল, নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট কণ্ঠস্বর, সেই দিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু একটু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মুরসালিন মহান। অন্তু দু কদম পেছায়, চোখের পলক ফেলে না। অন্তু নির্বাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ। অনেকক্ষণ পর জিজ্ঞেস করেছিল, মুমতাহিনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার ছোট বোন, সংক্ষিপ্ত জবাব দিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হলো। এরপর জিজ্ঞেস করল, মুমতাহিনার ভাইকে তো শুনেছি মেরে ফেলা হয়েছে। মুরসালিন নিশ্চুপ মেঝের দিকে চেয়ে থাকে। দৃঢ় সুস্থির চোখ দুটো অবাধ অটলা। অন্তু শরীরের ভার ছেড়ে একটা লোহখণ্ডের ওপর বসে পড়ে। ওদের গোঙানির আওয়াজ অবরুদ্ধ কোটরির দেওয়ালে কম্পন ধরাতে চাইছে। স্পটলাইটের তীব্র হলদে আলোতে মাথা ধরে যাওয়ার জোগাড়। এরা ঘন্টার পর ঘন্টা পার করেছে, ঘুমানো অসম্ভব এই আলোর তলে। আপনি চিনতেন আমায় সেই রাতের আগে? না। তবুও প্রথম দেখায় কেন বিরূপ আচরণ করেননি? আপনি করেননি বিধায়। তাছাড়া পটোয়ারির বাড়ির কোনো সদস্যর সঙ্গে আপনার সম্পর্ক বিশেষ ভালো নয়। তাদের ওপর আপনার মায়া বা ভালোবাসা থাকবে এমনটা আশা করিনি আমি। আর দুঃখিত আমি, সেই দিন কিছুটা ছলনার আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে দু একবার তুমি সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য। অন্তু ভাবে, লোকটা কে? ভেতরের খবর জানে বেশ। অন্তুর চোখ মুখে চেনার বিশেষ ক্ষমতা আছে তো অল্প স্বল্প। সে চট করে মানুষ বিচার করে ফেলতে পারে, শুধু পারে না অভিব্যক্তি লুকাতে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর নির্বোধ স্বভাবটা খুব দৃষ্টিকটু বটে। মানুষের অভিব্যক্তি ও চোখের দৃষ্টি কথা বলে, সেই কথা বোঝে সে। সেই দিন তার হাতে অস্ত্র ছিল, তবুও অজ্ঞান পুরুষকে সে আঘাত করেনি। সেই নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি। ভরসা অথবা দ্বিধা, এই রকম দ্বিধা সে আজ অব্দি তিনটে পুরুষে করতে পেরেছে সে। আব্বু, আগন্তুক আর তৃতীয় জনের কথা ভাবতেই সংকোচে কুঁচকে এলো ভেতরটা। জয় আমির, অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব। তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা সে জানা নেই। প্রথম দুইজন তার ভরসার মান পুরোদমে রেখেছে, তাদের দ্বারা এ অবধি ক্ষতিগ্রস্ত হয়নি সে। অথচ তৃতীয় জনের পাপ পুণ্যের তুল্যরাশি অসংজ্ঞায়িত। পরিমাপ করলে পাপ এবং ক্ষতির পরিমাণ বেশি হবে প্রথম চালেই। আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে? জবাব দিল না মুরসালিন। অন্তু বুঝল ঘটনা সত্যি। জয়ের সাথে সাথে অন্তুর ভেতরে স্বল্পভাষী এই পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল। লোহার গেটে ওইদিকে ধাতব আওয়াজ ভেসে আসছিল। মুরসালিন সতর্ক করল, আপনি ভেতরে যান, নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরে। আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের। আল্লাহ পাক সহায় হলে আমরা যেভাবেই হোক দিন কাটিয়ে নেব। আপনি আর আসবেন না এখানে। কথাগুলো মুরসালিন সম্পূর্ণটা ঢালাই মেঝের দিকে দৃষ্টি অনবরত করে বলছিল, একবারও অন্তর দিকে ফিরে তাকায়নি। অথচ দৃঢ় কণ্ঠস্বর একরাশ আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে। চেহারাটা মুরসালিনের আরবীয়দের মতোই অনেকটাই, সবুজাভ চোখের মণি, কালচে বাদামি চাপদাড়িতে সুপুরুষ বটে। আবারও বলল মুরসালিন, ওরা ভেতরে আসবে এখনই, আপনি বেরিয়ে যান, থাকবেন না এখানে। অন্তু খেয়াল করলো মুরসালিনের বাঁ হাতের কনুইয়ের কাছে টসটসে ক্ষত, পুরো শরীরটা বিধ্বস্ত,
চোখে ক্লান্তি কাতরতা আছে, তবে উদ্বেগ নেই। মুরসালিন আব্দুল আহাদকে বলল, তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে, সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একা ফিরতে পারবে তো অন্ধকারে? জি ভাই, পারবো। আপা আসেন আমার সাথে। অন্তুর কানে তখনও ওদের ভোঁতা গোঙানি লেগেছিল। যন্ত্রণায় ছটফট করছিল ওরা। তুলির ঘরের সামনে দিয়ে ফেরার সময় দেখতে পেল তুলি কোয়েলের মাথায় পানি ঢালছে। অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু। জ্বরে গা পড়ছে ছোট্ট মেয়েটার। তরুরও জ্বর, অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের। অন্তু শিওরে বসে অনেকক্ষণ ধরে কপাল টিপে দিল তরুর। মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না। অন্তু নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে এলো। রাতে ফিরে খাবার খেয়ে হামজা বড়ঘর এবং জয় রুমে এলো। অন্তু তখন বিছানা ঝাড়ছিল। জয়ের শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসলে গেল। গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেড়ে। কেমন আছেন বেয়ান সাব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বেয়ান সাব, নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে মরে নাই কোনো শালা। গোসল করে এসে বলল, ঘরওয়ালি, খাবার রুমে আনো। অন্তু চুপচাপ আনলো। জয় বেহায়ের মতো আবদার করে, খাইয়ে দাও। অন্তু বেশ নরম সুরে বলল, আপনি খেয়ে নিন, আমি পড়তে বসব। জয় আস্তে করে বলে, হাত কাটা। অন্তু দেখল জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো। আশ্চর্য লাগে তার। একটা মানুষ মাসে কয়বার আহত হয়? অন্তু ধারণা করল মুরসালিনের কপালটা বোধহয় জয়ের হাতেই ফাটিয়েছে। বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বেশ জখম হয়েছিল, তার শোধ। অন্তু খাওয়াতে বসলো প্রথমবার। জয় তাকিয়েছিল। এক পর্যায়ে বলল, পাখির আহার খাওয়াচ্ছ শালি? তোমার হাতের 4 বারের খাবার আমি একবারে মুখে ঢুকাই। অন্তু হেসে ফেলল। জয় অবাক হয়ে চেয়ে থাকে। হাসছো তুমি? তুমি? অন্তু বড় এক লোকমা তুলে দিল জয়ের গালে। তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো বলল, আপনি আমায় হাসতে দেখেননি না? দেখারও কথা নয়। সামনে এলেই পশুর মতো আচরণ নিয়ে এসেছেন, তখন হাসি পাবার নয়। আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো বুদ্ধিমতী নয়। আজ কি ভালো আচরণ করতেছি? শুয়ে গেছে। মনোযোগ পুরোটাই তার ভাতের প্লেটে। জয় অপলক অন্তুকে দেখল শুধু। প্রকাশ্যে ঠিক যেমন নিখুঁত অবহেলা, নীরবে অন্তুর অবহেলা তেমনই নিখুঁত। টের পাওয়া যায়, কিন্তু অভিযোগ করা যায় না। তবুও আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে। অন্তুকে সে অন্তত প্রথমবার হাসতে দেখল আজ। মলিন হাসি, তবুও দেখতে সুন্দর। আমার মনে হয় তুমি জন্মেছিলে গোমরামুখ হয়ে। না তো। তাই নাকি? তাই। জয় মাথা দোলায় 2 দিকে। হুম। অন্তু মৃদু বিরোধ জানাই। হাসতে ভুলেছি কিছুকাল হলো। তার আগে ক্ষেত্রবিশেষ খুব চঞ্চল আর সরল মেয়ে ছিলাম। এটা স্বীকার করেছি। আমি বরাবরই একটু মারাত্মক করা। এই কথাটা কিন্তু জয় বলল। আমি বরাবরই একটু পর্যন্ত অন্তু বলল, তার মুখের কথা কাড়ে নিয়ে এবার মারাত্মক করা এই কথাটা কিন্তু জয় বলল, বুঝছো? অন্তু হাসলো মৃদু। দুপাশে মাথা নাড়ল। আমি মায়া করতে প্রতিদান দিতে, সম্পর্ক রক্ষা করতেও জানি। আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি। কলিজায় টান লাগলে খুব অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে জানি। আবার আঘাতকারীকে এতটা জ্বালাতন দিতেও জানি যে লোক তখন আমাকে স্বার্থপর ভেবে বসবে। এটা বুঝবেন হয়তো পরে। যারা যেমন আচরণের যোগ্য, আমি তাদের সামনে কেবল তেমন, শুধু একটু বোকা। বোকামিটা কি জানেন? জয় খুব মনোযোগী শ্রোতা। সে পলকও ফেলছে না। অন্তু তাকায় না তার দিকে। নিচের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে। নিজের ভেতরে আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যা তোষামত করতে পারি না। তেল মেরে মন জয় করতে জানি না। আমার ওপর আঘাত এলে তা সহ্য করে চুপ থাকতে পারি না। তাতে করে শত্রুর সংখ্যা বয়সের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে গেছে। স্টুপিড। জয় শুধু চেয়ে রইল। তাদের বন্ধনটা রণতরীর ন্যায় ভাসমান, জ্বলন্ত। আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগলো। এই দিন জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে। বুকে এক প্রকার অস্থিরতা ডানা ঝাপটাচ্ছিল প্রথমবার জয়ের। অন্তুর সুকরুণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়েছিল সেও কারো আসামি। প্রথমবার এমনটা হলো। সরল ছিলে না কোনোদিনই। প্রচুর অহংকার তোমার ভেতরে। না, ওগুলো আমার নির্বুদ্ধিতা।
আমি নিজের কষ্ট ও দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কমাতে আগ্রহী নই কখনোই। ব্যক্তিগত দুঃখকে মুখে রেখে ঘুরে নিজের অসহায় দেখাতে পারি না। তাই আমি মিছামিছি কঠিন্য আর অসভ্যতাই সবসময় নজরে আসে। আবেগ কখনো মুখারিত হয় না। বিস্ময়ে জয়ের হৃদযন্ত্র থেমে রইল। অন্তু যেন জয়কে বর্ণনা করলো এতক্ষণ। এত গাঢ় মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজন দুজনের থেকে কত দূরে, কত বিরোধ তাদের মাঝে। অথচ গঠনগত দিকটা একসুতোই গিট দেওয়া। প্রতিটা বৈশিষ্ট্য অন্তু জয়ের মাফিক। শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো, তাই বুঝি এত দুর্ভোগ? জয়ের তো ছিল না এককালে। দুজনের মাঝে নিজেকে লুকানোর পদ্ধতি কেবল অল্প ফারাক আছে। জয়ের হাতিয়ার রসিকতা, অন্তুর গাম্ভীর্য। জয় খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। মানছি। জয় আরেক লোকমা খাবার চিবিয়ে শেষ করে বলল, মেয়েদের এত গাম্ভীর্য ভালো না। কি ভালো তবে? ফ্যাসফ্যাস করে কাঁদা, শুধুই স্বামীর সেবা করা, স্বামী তার যেমনই হোক, আর কুকুর বেড়ালের মতো বছরের পর বছর শুধু বাচ্চা জন্ম দেওয়া। স্বামী যাই করে বেড়াক, দুমুঠো ভাত পেলেই হলো। মারধরগুলো নীরবে সহ্য করে চিহ্ন লুকাতে শাড়ির আঁচল বেরিয়ে পড়া। জাহেলি যুগের মেয়ে না আমি। জয় সন্তুষ্ট হাসে। একসময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে। আস্তে করে উচ্চারণ করে, অস্থির চিন্তাধারা মাইরি, ড্যাম ড্যাম। শব্দ করে হেসে ফেলল। ঘরওয়ালি, তুমি মাল্টিপল পার্সোনালিটি চলে গেছো। নিজের এক সত্তা তোমাকে ধিক্কার দিলে আরেক সত্তা তার প্রতিবাদ করে। নিজের সাথে খুব তর্ক হয়, তাই না? এটা খারাপ না বটে। আপনারও আছে রোগটা। তুমি কি করে জানলে? মুখ ফসকে বলে ফেলল জয় অবাক হয়ে। অন্তু হাসল। আপনার এক সত্তা বলে আপনি পাপ করছেন, যা করছেন তা ঠিক নয়। আরেক সত্তা তার বিরোধিতা করে পয়েন্ট কাটিয়ে দেয়। যেটাকে আপনি বলেন, জয় আমির কখনোই নিজের কর্ম নিয়ে আফসোস করে না। জয় বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। অন্তু নিজে থেকে আলতো হাসে। আমার 90% পড়া ও আত্মস্থ করা বই আপনি। জয় আমির, এতগুলো দিন শুধু বোকামি করিনি, কিছু ন্যাকামিও করেছি, যেটাকে হিপ্রোক্রাইসিস বলা হয়। চোখ মারল অন্তু। তার বদলে অবশ্য স্থায়ী বিনিময় শোধ করেছি কিছু। জয় আবল তাবল বলল যেন, আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ ঘরওয়ালি। না বাসলেও ভালোবাসবে একটু দিন গেলে। অন্তু গম্ভীর চোখে চেয়ে মসৃণ স্মিত হাসল। সূর্য পশ্চিমে উদ্দিত হয়ে পূর্বে অস্তিমিত হতে পারে। জয় হো হো করে হেসে ফেলল। হতেই পারে। তাহলে তো হলোই। সূত্র অনুযায়ী আমিও আপনাকে ভালোবাসতেই পারি। জয়ের হাসি ঠোঁটেই রইল, শুধু সেটার জ্যোতি নিভে অন্ধকার হয়ে এলো হাসিটা। অন্তু খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করল, আর খাবো না। আর কিছুটা আছে, নিন। খেতে ইচ্ছে করছে না আর, জোরাজোরি করো না ঘরওয়ালি। সে উদাস পায়ে উঠে দাঁড়ায়, সিগারেট ধরিয়ে ধোয়া গিলতে থাকে। অন্তু প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয়। জয় আনমনে ছিল, চমকে উঠে গ্লাস নেয়। জয় আচমকায় জিজ্ঞেস করে, আমায় অনেকেই ঘৃণা করে, কোনোদিন কারণ জিজ্ঞেস করিনি, তোমায় করছি। মুখে কিছু না বললেও শুধুই মুচকি হাসল। সেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে, সেসব চেপে বসল। আমি কৃতজ্ঞ আপনার উপর, ধন্যবাদ। জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। নারীর ছলনায় জয় আমিরের মতো পুরুষরা কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্ততও ধরা গেল না। অন্তু বলল, কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাইছি, কয়েক ঘন্টা থাকবো। একটা ছেলেকে সঙ্গে দেবেন? একা যেতে ভয় লাগে, চারিদিকে যা চলছে। এবার জয় অবাক অথবা সন্তুষ্ট হয়ে তাকায়। তার উপর অন্তুর এই ভরসা ভীষণ দুর্লভ। পরক্ষণে নিজেকে বকে উঠল, এবার সকালের দৃশ্যপট আসলো, বুঝছো? সকাল হতে হতে তুলির মেয়ের শরীর একেবারে নেতিয়ে পড়ল জ্বরের তোপে। তরুকে নিয়ে যেতে চাওয়া হলো, অথচ চাপা স্বভাবের মেয়েটা সকাল সকাল উঠে কাজবাজ করা শুরু করেছে। সে যাবে না। প্যারাসিটামল খেয়ে নাকি সে খুব চাঙ্গা বোধ করছে। তুলি রিমিকে সাথে নিয়ে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হামজার সঙ্গে দুইজন ছেলেকে পাঠালো। তারা দূরে দূরে থাকবে, লক্ষ্য রাখবে ওদের। পৌরসভায় নতুন বাজেট বরাদ্দ কাজ চলছে। হামজা ওদিকে ব্যস্ত। সকালে তাকে কার্যালয়ে চলে যেতে হলো। জয় তখনও ঘুমাচ্ছে। খানিক পর উঠে সেও কোথায় বেরিয়ে পড়বে। পলাশের খোঁজ পেয়েছে। পলাশ নাকি চেষ্টা করছে জয়ের নামে থানায় চাপা পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইল তাজা করতে। অন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়ল।
রোদের তেজে মুখটা ঘেমে লাল হয়ে ওঠে, অথচ ঠোঁটে স্মিত হাসি। জয় আমিরের চোখে বিভ্রান্তি এত শান্তিদায়ক। অফ হোয়াইট রঙা দেওয়ালের ডান পাশে একটা বর্ষপঞ্জিকা ঝুলছে। পাতাটা আগের মাসের, আজ সবে মাস বদলেছে। পঞ্জিকার পাতা উল্টানো হয়নি। সালটা ঠিক আছে, 2018 খ্রিস্টাব্দ। মাহেজাবিন স্থির দৃষ্টিতে চেয়ে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার। গত পরশু জুন মাসের 29 তারিখ জয় আমিরের 31তম জন্মদিন ছিল। আজ জুলাইয়ের 1 তারিখ যাচ্ছে, বিকেল হয়ে আসছে। জানালার বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথারিন। মাহেজাবিন কাহিনীর মাঝে চট করে থেমেছে, এরপর উঠে পঞ্জিকা ঠিক করতে। এই মেয়েটা এত অদ্ভুত ধরনের, বুঝতে পারেন না তিনি। আসলে কাহিনী হচ্ছে, মেহজাবিন আরমিন অন্তু এখন এই গল্পটা বলছে, মানে তার সাথে বিগত, মানে তার সাথে যা যা ঘটছে প্রথম থেকে এই গল্পটা সে মুখে বলছে একটা মেয়ের কাছে। সেই মেয়েটা খুব সম্ভবত খ্রিস্টান ধর্মীয় এবং তার নাম ক্যাথেরিন, এবং তার সামনে বসে এই গল্পগুলো সে বর্ণনা করছে। এবার সেই বর্তমানে ফিরে আসছে, মানে 2018 সালে ফিরে আসছে। বুঝছো? তোমরা কেউ বিভ্রান্ত হয়েও না, ওই জন্য এখানে আমি তোমাদের মাঝে আবার কথা বললাম। আর ক্যাথেরিন মেয়েটা মেহেজাবিনকে মাহেজাবিন বলে, বুঝছো? তাই জন্য তোমরা কেউ বিভ্রান্ত হয়েও না। মাহেজাবিন ফিরে এসে সোফাতে বসলো ফের। তিনি খুবই বিরক্ত হলেন। ভুরু কুঁচকে তাকালেন সম্মুখে বসে থাকা 26 বছর বয়সী নারীটির পানে। অতি হালকা এক ধরনের নীল রং, যেটাকে বলা হয় ক্যাডেট ব্লু কালার। সেই রংটা খাদি কাপড়ের শাড়ি পরনে, বাঁ হাতে জোড়া স্বর্ণের চুড়ি, গলায় চিকন সোনালি চেন, কুকরানো লম্বা চুলগুলো ঘাড়ের ওপরে হাত খোপা করা। কোনো প্রসাধনী নেই, তবুও যেন কোনো অভিজাত কুমারিকা। কাজের চাপে নিজের বিশেষত্ব যত্ন ছাড়াই এত অলংকারহীন ঐতিহ্য তার গাম্ভীর্য। রোজ মুগ্ধ হলেও সেই দিকে তাকে মিস ক্যাথারিন বিরক্ত হলেন আজ। মাহেজাবিন চেয়ে আছে জানালার বাইরে। শাড়ির বিশাল আঁচলটা বিছিয়ে দেওয়া আছে মেঝেতে। পা দুটো মেলে দেওয়ার মতো বসে আছে। সোফার হাতলে হাত মেলিয়ে রেখেছেন। রাজ্যের ভাবুকতা কাজলহীন চোখ দুটোই উদাস উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়া প্রকৃতিতে বিছিয়ে আছে। চট করে কাহিনীর মাঝে থেমেছে, আর শুরু করছে না। তিনি বৈকালিক প্রার্থনা ভুলে শুনেছেন কাহিনী, তাতেও বেশ বিরক্ত হয়েছিলেন বটে। আজ এই মেয়েকে দেখে কে বলবে সে একসময় এত হট মেজাজি ছিল? সমুদ্রের মতো গভীরতা, নিশ্চুপ চলন, বিনয়ী ভঙ্গিমা, শব্দহীন পদক্ষেপ আস্তার। সেই সব কি পূর্বে সেই হুটহাট খেপে ওঠা অভিজ্ঞতারই প্রাপ্তি? কিছু বলতে যাবেন, তার আগে মাহেজাবিন হাত উঁচিয়ে ধরে মুচকি হেসে বলল, ক্ষমা চাইছি মাদাম, একটু বিরতি প্রয়োজন আমার। 1 কাপ চায়ের তৃষ্ণা পেয়েছে, তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দেই। তখনও দৃষ্টি জানালার বাইরে। ওভাবে মাহেজাবিন ডাকল, লতা, 2 কাপ চা করে দে তো। এরপর জানালা থেকে নজর ফেরালো, মুচকি হেসে বলল, আপনার প্রশ্ন করুন এবার। অনেক প্রশ্ন করেছি এ যাবৎ, কোনোটারই উত্তর না দিয়ে একরোখার মতো গল্প বলে গেছে সে। অসন্তুষ্ট হবেন না, এবার কিন্তু আমি নিজেই প্রশ্ন করতে বলেছি। ঠিক আছে, সব পরে হবে, আগে এটা বলো, তুমি মাইন্ড ট্রায়াঙ্গেল ইন্টারঅ্যাক্ট প্লে করেছো ওদের সঙ্গে? ভুরু জড়িয়ে ফেললেন মিস ক্যাথারিন। তা বলছেন কেন? মনে হলো। না, সেসব পারি না আমি। ঈশ্বরের দোহাই, মিথ্যে বলবেন না। জয় আমির এই পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে উঠেছিল। তাতে কি প্রমাণ হয়? তুমি তো এটাই চাইতে, তার জীবনের প্রতি মোহ জন্মাক। তার সাথে শুধু লড়াই চলেছে আমার, সেটাও আমার খালি হাতে। এত গভীরভাবে ভাবছেন কেন? মিস ক্যাথারিন হাসলেন। সংসার ত্যাগ কি অভাবকেরা করে? তোমার রুক্ষ আচরণ জয় আমিরকে তোমার দিকে মনোযোগী করেছিল, আর সেই মনোযোগ তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে। আর তা থেকে তোমার প্রতি সে, কারণ তুমি ছিলে সবার থেকে ব্যতিক্রম তার দৃষ্টিকোণে। তার সম্মুখে তুমি প্রথম কেউ যে তাকে সীমাহ না করে ধিক্কার জানিয়েছে বারবার। বিয়ের পরে কি এই কাজটা ইচ্ছাকৃত একবারও করনি? মাহেজাবিন অদ্ভুতভাবে সূক্ষ্ম হাসল। তা কেন মনে হলো? বলো সত্যি কিনা। কিছুটা। আই বিলিভ দ্যাট তুমি জয় আমিরকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছো এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছো। সোফার হাতল থেকে হাত তুলে, ভুল বলছেন মাদাম, শুধু তাকে প্রশ্রয় দেয়নি, ভয় পায়নি পরিণত
অথবা পরিস্থিতিকে বিশেষ। এটা একটা কাজ করেছিল বেশ। সকলেই ভয় পেত। আমি চেষ্টা করেছি নিরুদ্বেগ থাকার। এটা ওদের জন্য চিন্তার ছিল। আর তাতে আমার বেশ সাময়িক ভোগান্তিও হয়েছিল। এটা কার্যকর ছিল? তাহলে স্বীকার করছেন না কেন? মিস ক্যাথরিন থেমে গেলেন। মাহেজাবিন মুচকি হাসল। তিনি চট করে বললেন, আচ্ছা, জয় আমির ভালোবেসেছে তোমায়? জিজ্ঞেস করিনি কখনো। তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো? আজ কিছুকেই না। তখন মাঝে মধ্যে মনে হতো হয়তো বোকামি করেছি। তা কেন? অন্তু শুধু হাসল মুচকি, কথা বলল না। মিস ক্যাথারিন বললেন, তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো? প্রশ্নই ওঠে না। মৃত্যু অবধারিত সত্য। তার জন্য দায়ী যদি কেউ থেকে থাকেন, সেটা তো সৃষ্টিকর্তা। সে মহান সত্তাকে দায়ী দেওয়া। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুন আমায়। তখন কেন ভাবতে? তখন আমি অন্তু ছিলাম, কারো কারো আর্মিন ছিলাম। আজ তা নই। প্রতীকী কথা ভীষণ বলো তুমি। ও, বুঝতে বেগ পেতে হয়। হেসে ফেললেন মিস ক্যাথরিন। ফের গম্ভীর হলেন তিনি। আর অন্তিকের মৃত্যু, সেটার জন্য কাকে দায়ী করো? নিজেকে মনে হয় না? কখনোই না। আপনার তা মনে হয়? তুমি হামজা জয়ের প্রকাশ্যে বিরোধিতা না করলে এমন হতো না। আমি মানি তা। এখানে স্টুপিডের মতো কাজ করেছো তুমি। এবার নিয়ে পুরো কাহিনীতে কথাটা শতবার বলেছেন। অথচ এটা ভুলে যান, ওদের কাছে মানুষ খুন করার জন্য সবকিছুর প্রয়োজন হলেও কারণের প্রয়োজন কখনোই ছিল না। এরকম হাজার অন্তিককে রোজ মেরে আসতো ওরা। তাদের সকলের কয়েকটা করে আমার মতো বোন ছিল। মিস ক্যাথরিন ভুরু কুঞ্চিত করে চেয়ে রইলেন। অন্তু রহস্য জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। আমি কদিন বাদে হব মাহাজাবিন আমির। রোজ কত শত অপরাধীর বিরুদ্ধে কেস লড়ে ফিরব। তার পরিণাম কি হবে তা ভেবে আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফোন দিয়ে আঁটব যে কিভাবে পরে পরে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরাপদকে মুক্তি এবং অপরাধীকে চোখ ফেঁসে ফাঁসি দেওয়া যায়। আদালতে চুপ থাকি, নয়তো আমার বাপ ভাই মরে যাবে। আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে। অমর হয়ে যাবে ওরা। কথার মারপ্যাচ উপহাস করে উঠল মাহাজাবিন। পর বলল, ইন্টেলিজেন্ট সবাই পরিবার বাঁচাক। আমার পেশা এবং নেশা কেবল তা নয় এক জীবনে। স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায়, যথেষ্ট। মিস ক্যাথরিন একটু লজ্জা পেলেন। অন্তু নরম হাসি মুখে বলল, আমাকে কথা বলে শত লোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হবে মাদাম। আচ্ছা, এখানে কিন্তু বারবার আমি মাদাম, ময়াকার দয়াকার মাদাম উচ্চারণ করছি, কারণ এখানে মাদাম লেখা আছে, বুঝছো? কেন লেখা আছে আমি তা জানি না। তোমরা মনে করো না যে আমি ভুল উচ্চারণ করছি, ঠিক আছে? আর সেটা অপরাধীর বিরুদ্ধে ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু আওয়াজে করতে হয়। সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকবে। কাল যেমন ক্ষতির ভয় না করেও দিব্যি অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আওয়াজ তুলব, তখনও তুলেছি। এরপর যা হয়েছে সেটা হয়েছে রং টাইমের জন্য। তখন যাই করতাম ধারাবাহিকভাবে হিতে বিপরীত, অর্থাৎ আমার খারাপই হতো। আজ তেমন হয় না, অন্তত তেমন খারাপ না। হিড়িক বোঝেন? ক্ষতিগ্রস্ত হবার একটা হিড়িক থাকে। যখন যার পালা তখন শুধু তারই। একে তাকদিরও বলা যায়। কৌশল খাটাতে পারলে বুদ্ধিমানেরা নীরবে চাল চালে। তুমি বারবার ধরা পড়ে গেছো, কারণ তুমি সতর্ক ছিলে না। এই কথাটা সে মাদাম বলল। যাবে না শাড়ির আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসল। আমি কি ঢাক ঢোল পেটাতাম? ক্ষেত্রটা এমন ছিল যে সেখানে কোনো গোপনীয়তার সুযোগ ছিল না। ওরা ছিল মাত্রা অতিরিক্ত চতুর। এখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন যে আপনি ওইখানে থাকলে আমি যা করেছি সেসব বোকামি না করে তাদের বদলে আপনি কি কি কৌশল খাটাতে পারতেন? মিস ক্যাথরিন জবাব দিতে পারলেন না। চুপচাপ চেয়ে রইলেন অন্তুর দিকে। অন্তু সোফাতে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মিস ক্যাথারিনকে ইশারা করলো চায়ের কাপ তুলে নিতে। কাপ নামিয়ে রেখে বলল, কৌশল খাটানোর বিশেষ জায়গা থাকে মিস ক্যাথরিন। মিস ক্যাথরিন তাকালেন। মাহাজাবিন বলল, ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে। আপনি বাধা না দিয়ে মনে মনে বুদ্ধি আঁটছেন, কারণ আপনি বুদ্ধিমান, ঠান্ডা মাথায় খুনি। কারণ আপনার ভয় এখন কথা বললে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে। ততক্ষণে লোকটাকে মারা শেষ। ওটা আপনার বুদ্ধির লাভ? বাচ্চাগুলো না খেয়ে ছটফট করত। চাবি নেই আমার কাছে। আপনি কি কৌশল খাটাতেন?
আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলা কঠিনভাবে নিতে সেখানে হেসে পরে তার প্রতিশোধ নিতে গম্ভীর প্ল্যান বানাবো। আমি চিরকাল সাধারণ মেয়ে, খুব নির্বোধ, আর সবসময় শান্ত থাকাটা মানব মস্তিষ্ক প্রেফার করে না। সে উদ্দীপনার আধার। আপনার মাঝে সেন্স থাকলে তা কখনোই সেন্সিটিভিতে জ্বলে উঠবে। এটাকে সেন্স রিফ্লেকশন বলে। যেমন আমার হতো। আমি চেয়েও জয় হামজার পলাশের সম্মুখে মিথ্যে তোষামোদ দেখাতে পারিনি। ভেতরের ঘেন্না ও সমগ্র পারিপার্শ্বিক পরিস্থিতি আমার অত সুস্থভাবে ভাবার সুযোগ দেয়নি কখনো। ভেতরের আক্রোশ বেরিয়ে আসতো ঝটপটিয়ে। অন্তিকে মৃত্যু, ওটা কি তোমার কারণে হয়নি? পুনরায় বললেন মিস ক্যাথরিন। মাহেজাবিন আবারও হাসলে শুধু। শুধু জেনে রাখুন, না। তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি। অন্তিকের মতো অন্তিকরা রোজ হাজারটা পিষে যাচ্ছে হামজা পটোয়ারির মতো রাজনৈতিকদের শুধু ইচ্ছেতে। তাদের সবার বোন আমি নই। লতা এসে পা ঝেড়ে দাঁড়ালো। দিদিমণি, আর কিছু চাইবা না কইলাম, আমি সিনেমা দেখতাছি। এই নাও বিস্কুট। মাহেজাবিন জবাব দিল না। লতাও আশা করল না। সে তার ম্যাডাম সাহেবের কাছে জবাব পেলেই অবাক হয়। তার ধারণা তার ম্যাডাম বাংলা জানে না ঠিক মতো, তাই কথাও হয় না প্রয়োজন ছাড়া। কিন্তু আজ রাগ হলো। আজ তো বেশ কথা বলছে এই খ্রিস্টান মহিলার সাথে। মিস ক্যাথরিন বললেন, সব স্থানে উকিলগিরি, নিজেকে খুব ডিফেন্স করতে জানো দেখছি। দেখি এত যুক্তি শেষ অবধি তোমার জীবনে কতটা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে গিয়ে ফেলেছে। মাহেজাবিন মুস্কি হাসল। আত্মরক্ষা ফরজ, আর যুক্তি হলো মনের বুঝ। ভুললে চলবে না। জীবন তার পরিকল্পনা মাফিক প্রবাহিত হয়। আমরা কেবল জীবনের দাস, তার পিছনে নিরুপায় এগিয়ে চলি। জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না, শুধু কার্যক্রম ব্যাখ্যা করার মাধ্যমে হলো যুক্তি। সেদিন ছেলেটাকে সঙ্গে কেন নিয়েছিলেন ইচ্ছাকৃত? মন থেকে নাওনি তা আমি জানি। মাহেজাবিন কপাল নামিয়ে রেখে বলল, মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। সেদিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম। তাতে কি আর আমার ওপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি? তাহলে তো লোক সঙ্গে নিতাম না। তাছাড়া, মিস ক্যাথরিন কথা কেড়ে নিল, তাছাড়া জয় আমিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো। কৃতজ্ঞতার ভয়ে তার সাহায্য গ্রহণ করে সব মেনে নেওয়াই।